একজন নিরীহ বাবা, যার মন শিশুর মতো সরল, আর তার এক ছোট্ট মেয়ে, যার গোটা পৃথিবী বলতে শুধুই তার বাবা। কিন্তু একদিন একটি ঘটনা তাদের এই সুন্দর জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। সমাজের চোখে সেই বাবা হয়ে গেলেন মৃত্যু সাজাপ্রাপ্ত এক অপরাধী। আর বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য ছোট্ট মেয়েটির প্রাণপণ লড়াই। এই গল্পটি কেবল একটি সাধারণ মুভির গল্প নয়, এটি এক পিতা কন্যার ভালোবাসা, আত্মত্যাগ আর এক অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শ্রেষ্ঠত্বের তালিকায় থাকা এক কোরিয়ান মুভির গল্প। যে মুভিটি দেখে হাজার হাজার মানুষ যেমন কেঁদেছেন, আপনিও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনার হৃদয়ও নড়ে যেতে বাধ্য। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আজ আরও একবার আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের গল্প। মুভির শুরুতে একটি কোর্টের দৃশ্য দেখানো হয়েছে। সেখানে একটি মামলার ট্রায়াল চলছিল। এই মামলায় একজন মহিলা উকিল আসামির পক্ষ নিয়ে লড়ছিল। উকিলটি মামলার বিষয়বস্তু বিচারককে ব্যাখ্যা করতে থাকে। একজন মানসিক প্রতিবন্ধী বাবা, যার নাম ইয়ংগু, তার একটি ছোট্ট সুন্দর মেয়ে, যার নাম ইয়েসং। বাবা ইয়ং একটি মার্কেটের পার্কিং জোনে খুবই সামান্য মাইনের চাকুরি করত। কিন্তু দরিদ্র হওয়া সত্ত্বেও বাবা মেয়ের সংসারে কোনো সুখের অভাব ছিল না। তাদের মধ্যে প্রবল ভালোবাসার কারণে তারা খুব আনন্দে জীবন কাটাচ্ছিল। তারা যেন একে অপরের পরিপূরক। অন্যান্য বাচ্চাদের মতো মেয়ে ইয়েসংয়ের কাছে সেলর মুন স্কুল ব্যাগ ছিল একটি স্বপ্নের স্কুল ব্যাগ। মেয়ের সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা গরিব বাবার ছিল না। তাই বাবা ইয়ং তার মাইনে থেকে প্রতি মাসে একটু একটু করে টাকা সরিয়ে মেয়ের স্বপ্নের স্কুল ব্যাগ কেনার অর্থ সঞ্চয় করত, আর খেয়াল রাখত দোকানের ব্যাগগুলি বিক্রি হয়ে গেছে কিনা। একদিন অর্থ সঞ্চয় করে ইয়ং তার মেয়েকে নিয়ে ব্যাগটি কেনার জন্য দোকানটিতে যায়। দোকানে গিয়ে দেখে পুলিশ কমিশনার তার নিজের মেয়েকে দোকানে পড়ে থাকা শেষ ব্যাগটি কিনে দিচ্ছে। ইয়ং পুলিশ কমিশনারকে ব্যাগটি না কিনে তাকে দিয়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু পুলিশ কমিশনার ইয়ংকে মেরে দোকান থেকে বের করে দেয়। এর কয়েকদিন পর কমিশনারের মেয়ে ইয়ংকে পার্কিং জোনে দেখতে পায়। সে ইয়ংকে বলে এরকমই একটি স্কুল ব্যাগ অন্য একটি দোকানে দেখেছে। সে বলে, আপনি আমার সাথে চলুন, আপনাকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। ইয়ং কমিশনারের মেয়ের সঙ্গে মনের আনন্দে পথ চলতে থাকে। পথ চলতে চলতে ইয়ং বরফে পা স্লিপ করে পড়ে যায়। তখন কমিশনারের মেয়ে পথের বাঁকে ইয়ংয়ের চোখের আড়াল হয়ে যায়। ইয়ং উঠে দাঁড়াতে দাঁড়াতে একটা আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে বাঁকের মুখে দেখে কমিশনারের মেয়ে রাস্তায় পড়ে আছে। মেয়েটির মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে, আর সে নিস্তেজ হয়ে আছে। তার মাথার পাশে একটি ইঁট পড়ে আছে। তখন ইয়ং মেয়েটির পোশাক আলগা করে দিচ্ছিল, হাত দিয়ে বুকে চাপ দিয়ে মুখে ফুঁ দিচ্ছিল। সেই সময় পাশ দিয়ে একটি মহিলা যাচ্ছিল। সে সেটা দেখে ভাবে ইয়ং বোধহয় মেয়েটিকে যৌন নির্যাতন করছে। তখন মহিলাটি থানায় খবর দেয়। পুলিশ এসে ইয়ংকে থানায় ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদিকে কমিশনারের মেয়ে মারা যাওয়ায় থানার বাইরে নিউজ মিডিয়ার ভিড়। এসব দেখে ইয়ং কিছুই বুঝতে পারে না। সে কেবল বলে, আমাকে বাড়িতে মেয়ের কাছে যেতে দাও, সে একা, সে আমার জন্য অপেক্ষা করছে। পরের দিন ইয়ংয়ের মেয়ে ইয়েসং বাবা না থাকায় একা একা স্কুলে যাচ্ছিল। সেই সময় পুলিশ ঘটনার স্পটে তার বাবাকে নিয়ে এসেছিল। পুলিশ ইয়ংয়ের কাছে জানতে চায় সে কি করেছে। ইয়ং মেয়েটির প্রতি কি করে তা পুলিশ ও মিডিয়ার সামনে করে দেখায়। কিন্তু ইয়ং মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে যে কোনো অপরাধমূলক কাজ করেনি সেটা কাউকে ঠিক করে বোঝাতে পারেনি। তাই পুলিশ থেকে মিডিয়া সকলেই ভাবে ইয়ং ওই ছোট্ট মেয়েটিকে যৌন নির্যাতন করে হত্যা করেছে। পুলিশ তাকে তার মেয়ের সামনে দিয়ে গাড়িতে তুলে জেলে নিয়ে যায়। ইয়ং তখনও বুঝতে পারে না তার সঙ্গে সবাই কেন এরকম আচরণ করছে। জঘন্য কাজের অপরাধী হিসাবে ইয়ংকে জেলের ওয়ার্ডেন ঘৃণা করে। তাই জেলের 7 নম্বর সেলের কুখ্যাত অপরাধীদের সাথে ইয়ংকে রাখা হয়।
কুখ্যাত অপরাধীরাও ইয়ংকে ঘৃণার চোখে দেখে, তাকে তারা মারধরও করে। এদিকে ইয়ংয়ের মেয়ে ইয়েসং বাবার অপেক্ষায় না থেকে বাড়ির দরজায় একটি চিঠি টাঙিয়ে রেখে চলে যায় এবং সে একটি শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়। ইয়ং একদিন তার সেলের বসকে নিজের জীবন বাজি রেখে এক গ্যাং ফাইটারের হাত থেকে বাঁচিয়ে দেয়। তখন থেকে সেলের সব কয়েদিরা তাকে ভালো চোখে দেখতে শুরু করে। সেলের বস ইয়ংকে বলে, বলো আমি তোমার জন্য কি করতে পারি। ইয়ং বলে, আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তখন বস একটি গানের দলের সঙ্গে ইয়েসংকে জেলের মধ্যে নিয়ে আসে, কিন্তু জেলের অন্য সদস্যরা ধরা পড়ে যাওয়ার ভয়ে এই বিষয়টিকে মেনে নিতে পারছিল না। পরে ইয়েসংয়ের মায়াবী আচরণ ও বাবা মেয়ের অপরিসীম ভালোবাসা তাদের হৃদয় জয় করে নিয়েছিল। তারা ইয়েসংকে সময় মতো পৌঁছে দিতে না পারায় গানের দল ইয়েসংকে রেখে চলে যায়। তাই ইয়েসং সেল নাম্বার 7-এ থেকে যায়। জেলের কয়েদিরা তাকে লুকিয়ে রাখার জন্য চিন্তায় পড়ে যায়। পরের দিন ইয়েসংকে জেল থেকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু সেইখানেও ঘটে এক বিপত্তি। সেই দিন আগের দিনের দলের পরিবর্তে অন্য গানের দল এসেছে, তাই সেই দিনও ইয়েসংকে জেল থেকে বের করার চেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে জেলের ওয়ার্ডেন আগের দিনের গানের অনুষ্ঠানের ছবিগুলি দেখছিলেন। সেখানে প্রথম দিকে যে ছোট্ট মেয়েটিকে দেখা গিয়েছিল তাকে শেষে আর গানের দলের সঙ্গে দেখা যায়নি। এতে জেল প্রধানের সন্দেহ হয়। তারপর ইয়েসংকে খুঁজে বের করা হয়। ইয়েসংকে জেল প্রধান শিশু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে। এই জন্য ইয়ংকে অনেক শাস্তি দেওয়া হয় এবং একটি স্পেশাল সেলে আটকে রাখা হয়। এর কিছুদিন পর এক কয়েদির জন্য জেলের মধ্যে আগুন লেগে যায়। সেই আগুনের মধ্যে জেল প্রধান আটকা পড়ে যায়। ইয়ং তার জীবন বিপন্ন করে জেল প্রধানকে আগুন থেকে বাঁচিয়ে আনে। জেল প্রধান হসপিটালে অজ্ঞান হয়ে থাকার সময় ইয়ং জেল প্রধানকে বাঁচানোর জন্য ডাক্তারকে বারবার অনুরোধ করে। জেল প্রধানের জ্ঞান ফিরে এলে তিনি সব কথা জানতে পারেন। তখন থেকে তিনি ইয়ং সম্বন্ধে ভালো ভাবনা ভাবতে শুরু করেন। ইয়ং খারাপ মানুষ হতে পারে না, সে একজন ভালো মানুষ। এই ভাবনা থেকেই জেল প্রধান ইয়ংয়ের বিষয়ে তদন্ত শুরু করেন। অপরদিকে ইয়েসংয়ের স্কুল শিক্ষিকা তাকে নিয়মিত স্কুলে না আসার কারণ জানতে চান। ইয়েসং জানায় বাবার জন্য মন খারাপ থাকার কারণে সে স্কুলে আসে না। স্কুল শিক্ষিকা ইয়েসংকে তার বাবার কাছে নিয়ে যায়। মেয়েকে দেখে বাবার আনন্দ ও মেয়ের প্রতি তার ভালোবাসা দেখে স্কুল শিক্ষিকার বিশ্বাসই হয় না যে ইয়ং তার মেয়ের বয়সী মেয়ের সাথে এরকম অপরাধ করতে পারে। এই দৃশ্য জেল প্রধানও দূর থেকে দেখেন। তখন ইয়ং সম্বন্ধে তার সব সন্দেহ দূর হয়ে যায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইয়ং অপরাধী নয়, সে চক্রান্তের শিকার। এদিকে আবার বাবার কাছে থাকতে না পারায় ইয়েসং ক্রমশ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। সে হসপিটালে ভর্তি হয়। জেলের প্রধান ইয়েসংকে দেখতে গেলে মেয়েটি তাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আঙ্কেল, আপনি আমাকে গ্রেপ্তার করে বাবার সাথে জেলের মধ্যে রেখে দিন, তাহলে আমি বাবার সাথে থাকতে পারবো। এই পৃথিবীতে বাবা ছাড়া আমার আর কেউ নেই। এরপর জেলের ওয়ার্ডেন চোখে জল নিয়ে জেলে ফিরে এসে বাবার সাথে মেয়ের নিয়মিত দেখা করার ব্যবস্থা করে দেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর জেল প্রধান তদন্ত করে বুঝতে পারেন ইয়ং একেবারে নির্দোষ। সে কোনো অপরাধ করেনি, কারণ সে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশের সাজানো। ইয়ং ছিল মানসিক প্রতিবন্ধী, তার পক্ষে এত বড় ও গুছিয়ে জবানবন্দি দেওয়া সম্ভব নয়। আস্তে আস্তে ইয়ং ও ইয়েসং দুজনে জেলের সকলের প্রিয় হয়ে ওঠে। জেলের অন্য কয়েদিরা ইয়ংয়ের সাথে ঠিক সেদিন কী ঘটেছিল তা জানতে চায়। ইয়ংয়ের কথায় তারা বুঝতে পারে সেদিন রাস্তায় বরফ পড়েছিল, তাই ইয়ং কমিশনারের মেয়ের সাথে যাওয়ার সময় পা পিছলে রাস্তায় পড়ে যায়। তখন কমিশনারের মেয়ে কিছুটা এগিয়ে যায়। ইয়ং উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখে কমিশনারের মেয়েও পড়ে আছে। সঙ্গে সঙ্গে ধপ করে একটি আওয়াজও হয়। তারপর ইয়ং গিয়ে দেখে
উপর থেকে একটি ইঁট এসে পড়ায় মেয়েটির মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছিল। আসলে পুরো ঘটনাটিই ছিল একটি দুর্ঘটনা। তখন জেলখানার বস ইয়ংকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওই বাচ্চা মেয়েটির পোশাক কেন খুলছিলে? ইয়ং বলে, আমি যেখানে কাজ করি সেখানে আমাদের ট্রেনিংয়ে শিখিয়েছিল কেউ অজ্ঞান হয়ে গেলে তার পোশাক ঢিলা করে দিয়ে বুকে হাত দিয়ে পাম্প করে ও মুখে ফুঁ দিলে তার রক্ত সঞ্চালন ঠিক থাকে। আমি সেটাই করে মেয়েটিকে বাঁচাতে চেষ্টা করছিলাম। এরপর মুভিতে বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে কোর্টে একজন মহিলা উকিল আসামির পক্ষে কেস লড়ছিল। সে ওই সময়ে থাকা সেল নাম্বার 7-এর সমস্ত কয়েদিদের কোর্টে হাজির করায়। সে তাদের জবানবন্দি নিতে চায়। তারা কয়েদি হওয়ায় তারা কখনো সত্যি কথা বলবে না, এই অজুহাতে মামলার অপর পক্ষের উকিল এই বিষয়ে বাধা দেয়। এরপর জেল প্রধানকে সাক্ষী হিসাবে বলতে দেওয়া হয়। জেল প্রধান বলেন, আমি যখন এই কেসটা পুনরায় তদন্ত শুরু করে কমিশনারের কাছে যাই তখন কমিশনার আমাকে তদন্ত বন্ধ করতে বলেন। আমি তখন কমিশনারের চোখে মুখে প্রতিহিংসার আগুন দেখতে পাই। সেই আগুনেই বলি হয়েছে এই নিরীহ মানুষটি। বিচারের শেষ শুনানির দিন অবৈধভাবে পুলিশ কমিশনার ইয়ংকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে তাকে অমানসিকভাবে মারধর করে। তারপর তাকে শাসিয়ে বলে ইয়ং যেন সত্য ঘটনা প্রকাশ না করে সেই তার মেয়েকে হত্যা করেছে যেন স্বীকার করে, না হলে কমিশনার ইয়ংয়ের মেয়েকে হত্যা করার হুমকি দিয়েছিল। কোর্টে ইয়ং নিজের মেয়েকে বাঁচানোর জন্য বিচারকের সামনে কমিশনারের মেয়েকে খুন করেছে বলে স্বীকার করে নেয়। এরপর নিরীহ সৎ বোকা মানুষটির মৃত্যুদণ্ড সাজা হয়ে যায়। জেল প্রধান এই অবিচার দেখে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। তিনি ইয়ংয়ের মেয়ে ইয়েসংকে দত্তক নিয়ে নেন। তাকে নিয়মিত বাবার সাথে দেখা করতে নিয়ে আসেন। বাবা মেয়ের এই অকৃত্রিম ভালোবাসার সময় আস্তে আস্তে ফুরিয়ে আসার কথা জেনে জেলের সবাই মনের কষ্টে নীরব হয়ে যায়। কিন্তু বাবা মেয়ে এই চরম সত্যটা বুঝতেই পারছে না। ডিসেম্বরের 23 তারিখ ইয়ংয়ের মৃত্যুদণ্ডের দিন। আবার এই দিনেই তার মেয়ে ইয়েসংয়ের জন্মদিন। সেল নাম্বার 7-এ কেক ও স্বপ্নের সেলার মুন স্কুল ব্যাগ নিয়ে এসে ইয়েসংয়ের জন্মদিন পালন হয়। হতভাগ্য বাবা মেয়ে তখনও জানে না তাদের একসাথে থাকার এটাই শেষ মুহূর্ত। এরপর একজন গার্ড এসে ইয়ংকে নিয়ে যায়। অন্য পথ দিয়ে নিয়ে যেতে দেখে ইয়ং বুঝে যায় যে তার সাথে কি ঘটতে চলেছে। সে তখন দৌড়ে মেয়ের কাছে চলে আসে, চিৎকার করে বলে, আমায় বাঁচতে দাও, আমি খুন করিনি, আমাকে মেয়ের সাথে থাকতে দাও, আমি ছাড়া তার আর কেউ নেই। বাবার এই অবস্থা দেখে ছোট্ট মেয়ে ইয়েসংও কান্নায় ভেঙে পড়ে। তারপর আবার মুভির দৃশ্যে বর্তমান কোর্টকে দেখানো হয়। যে মহিলা উকিলটি আসামির পক্ষে মামলা লড়ছিল সে হলো ইয়ংয়ের সেই ছোট্ট মেয়ে ইয়েসং। সে এতদিন দাঁতে দাঁত চেপে লড়াই করে উকিল হয়ে নিরীহ বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য কেসটা রিওপেন করে। বিচারপতিরা সমস্ত সাক্ষী ও প্রমাণ বিশ্লেষণ করে রায় দেন যে ইয়ং সম্পূর্ণ নির্দোষ। ইয়েসংয়ের নিরীহ বাবা অনেক বছর আগেই মারা গেছে। ইয়েসং এত বছর পর তার বাবাকে নির্দোষ প্রমাণ করে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পেরেছে। এরপর ইয়েসং জেলখানার গেটে যায়। সে আকাশের দিকে তাকিয়ে কল্পনা করে তার বাবা তার ছোট্ট ইয়েসংকে নিয়ে বেলুনে চড়ে দূর আকাশে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে ইয়েসং তার বাবার হারানো সম্মান ফিরিয়ে দিয়ে বাবার মিথ্যা অপবাদের যন্ত্রণাকে মুক্তি দিল। এইভাবেই সমাপ্ত হয় মিরাকেল ইন সেল নাম্বার 7 এই বিখ্যাত কোরিয়ান মুভিটি। নিষ্পাপ ও নিরীহ মানুষের উপর ক্ষমতার অপব্যবহার সমাজে আজও এক নির্মম বাস্তবতা। এই মুভির গল্প আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদই একদিন ন্যায়ের জয় এনে দেয়। এটাই হলো ভালোবাসার, মানবিকতার আর ন্যায় বিচারের প্রকৃত জয়। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।